ওয়েলকাম টু ঘুচু একাডেমি। সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা অর্গানিকটি কন্টিনিউ করব। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম কোনো একটি জৈব বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থের স্থায়িত্বের উপর নির্ভর করেই আমরা একটি প্রোডাক্টকে মুখ্য প্রোডাক্ট এবং অন্য প্রোডাক্টকে আমরা গৌণ প্রোডাক্ট নামে অভিহিত করেছিলাম। এখন এই যে অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েটের স্থায়িত্বটা কিসের উপর নির্ভর করে সেটা আমাদেরকে জানতে হবে। ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থের স্থায়িত্ব কিছু ইলেকট্রনিক প্রভাব বা ইলেকট্রনিক এফেক্টের উপর নির্ভর করে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট যাকে আমরা বলি আবেশ প্রভাব, বাংলায় বলি কি আবেশ প্রভাব। আমরা আজকের ক্লাসটি ইন্ডাকটিভ এফেক্টটাকে একদম খুব সূক্ষ্মভাবে জানার চেষ্টা করব। ইন্ডাকটিভ এফেক্ট আলোচনা পূর্বে প্রথমে জানার চেষ্টা করি যে কোনো একটি বন্ধন কখন বিশুদ্ধ সমযোজী হয়, কখন বিশুদ্ধ আইনীয় হয়, আর কখন ধ্রুবীয় সমযোজী হয়। চলো দেখো, আমি এখানে এই যে সিসিএল বন্ধন দিয়েছি, সিসিএল বন্ধন দিয়েছি, সি আর সিএলের মধ্যে বন্ধন, সি আর সিএলের মধ্যে বন্ধন। এই বন্ধনটা কি প্রকৃতির এটা আমাকে জানতে গেলে কি করতে হবে, যে দুটি পরমাণুর মধ্যে বন্ধন আছে, যে দুটি পরমাণুর মধ্যে বন্ধন আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা নির্ণয় করতে হবে। কি বললাম, যে দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হচ্ছে সেই পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বার করতে হবে। দিয়ে যদি দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.4 থেকে কম হয়, তাহলে বলবো যে সেই বন্ধনটি বিশুদ্ধ সমযোজী প্রকৃতির। আর যদি দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 1.7 বেশি হয়, 1.7 বেশি হয়, তাহলে সেটি হবে বিশুদ্ধ আইনীয় প্রকৃতির। কি প্রকৃতির? বিশুদ্ধ আইনীয় প্রকৃতির। আর যদি স্যার এরকম দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা 0.4 থেকে 1.7 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে হবে সেই বন্ধনটি ধ্রুবীয় সমযোজী প্রকৃতির। কি হবে? ধ্রুবীয় সমযোজী প্রকৃতির। এখন স্যার আমরা বিশুদ্ধ সমযোজী বলি, সমযোজী বুঝি মানে কি? সমযোজী বন্ধন থাকবে। বিশুদ্ধ আইন মানে কি স্যার? সব আইন আকারে থাকবে। এই ধ্রুবীয় সমযোজী স্যার কনসেপ্টটা নতুন আগে শুনে থাকতে পারো, কিন্তু নতুন অনেকের কাছে। চলো এইটা ক্লিয়ার করি। দেখো এখানে CH3CL এই বন্ধন নিয়েছি, মানে কি অ্যাকচুয়ালি সিসিএল বন্ধনটা দেখার চেষ্টা করছি। স্যার কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3। তাহলে স্যার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0.5। স্যার 0.5 যদি পার্থক্য হয়ে থাকে তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ছে, 0.4 থেকে 1.7 রেঞ্জের মধ্যে পড়ছে, তার মানে এটা কি হবে? এই বন্ধনটা হবে ধ্রুবীয় সমযোজী প্রকৃতির। দেখো এবার স্যার এই বন্ধনের ইলেকট্রন, তোমার কি মনে হয় এই বন্ধনের ইলেকট্রন কার দিকে বেশি থাকবে? যার টানার ক্ষমতা বেশি হবে। টানার ক্ষমতা কার বেশি? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে স্যার যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এই কার্বন অপেক্ষা বেশি, সেই কারণে এই সিগমা বন্ধনের ইলেকট্রনের একটা স্থায়ী সরণ ঘটে। কার দিকে ঘটে? ক্লোরিনের দিকে ঘটে। কার দিকে? ক্লোরিনের দিকে ঘটে। ফলে এই ক্লোরিনের মাথায় আংশিক ঋণাত্মক আধান এবং এই কার্বনের মাথায় আংশিক ধনাত্মক আধান তৈরি হয়। বুঝতে পারলে? যেহেতু ক্লোরিনের মাথায় আংশিক ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, সেই কারণে এর মাথায় কি হচ্ছে? সমপরিমাণ আধান ঘাটতি দেখা দেবে, তাই হচ্ছে আংশিক ধনাত্মক আধান তৈরি হচ্ছে। আমরা আংশিকটা কীভাবে দেখাই? ডেল্টার সাথে দেখায়। তার মানে কি? এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। স্যার এই জিনিসটা তার মানে কি হচ্ছে স্যার? এই যে CH3CL এর মধ্যে দুটো পোল তৈরি হচ্ছে, তাহলে পোল তৈরি হলে তাই কি বলে? আমরা ধ্রুবীয় অণু বলি। তার মানে স্যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের দরুন কি করছে? বন্ধনের ইলেকট্রন বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরে যাচ্ছে। ফলে এই যে মলিকুলে বা এই অণুতে একটা ধ্রুবীয়তার সৃষ্টি হচ্ছে। একেই বলা হয় কি? ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। কি বললাম? ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। বুঝতে পেরেছ? দেখো লিখে রেখেছি, ইলেকট্রনের সরণ ঘটার দরুন
অণুতে যে ধ্রুবীয়তা সৃষ্টি হয় তাকে ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব বলে। একদম নর্মালি এইটা যে এই বন্ধনের সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থায়ী সরণ ঘটছে কোন দিক থেকে কোন দিকে, ক্লোরিন দিকে ঘটছে, ক্লোরিন দিকে ঘটছে, ফলে ক্লোরিনের মাথায় আংশিক নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, ফলে কার্বনে আবার কী হবে আংশিক নেগেটিভ চার্জের ঘাটতি হচ্ছে, ঘাটতিকে আমরা প্লাস চার্জ দেখাই, তাহলে ডেল্টা প্লাস। ঠিক আছে, এর ফলে এই যে ধ্রুবীয়তা সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হয় কি ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। বুঝতে পেরেছ? তাহলে ইন্ডাকটিভ এফেক্ট মানে কি স্যার? সিগমা বন্ধনে ইলেকট্রনের স্থায়ী সরণ, সিগমা বন্ধনে ইলেকট্রনের স্থায়ী সরণ কোন দিক থেকে কোন দিকে যাবে, কম তড়িৎ-ঋণাত্মক পরমাণু থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক পরমাণুর দিকে যাবে। বুঝতে পেরেছ স্যার? এখন কথা হচ্ছে এই আবেশ প্রভাব কেন বলা হচ্ছে, ইন্ডাকটিভ এফেক্টকে কেন আবেশ প্রভাব বলা হচ্ছে সেটা আলোচনার জন্য আমরা চলো এই উদাহরণটা একটু লক্ষ্য করি। একটা বড় মলিকুল নিয়েছি দেখো, ঠিক আছে? তাহলে স্যার এই যে বন্ধন আছে এই বন্ধনটার ইলেকট্রন কার দিকে এসে থাকবে, ক্লোরিনের দিকে, তার জন্য এর মাথায় ডেল্টা নেগেটিভ তুলেছে, এর মাথায় ডেল্টা পজিটিভ তুলেছে। এবার ভাবো তো, আমরা জানি কার্বন মাথায় কখনো চার্জ রাখতে চায় না, সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, ও কি চাইবে সবসময় নিউট্রাল থাকতে চাইবে। তাহলে এর যখন চার্জের ঘাটতি হচ্ছে তখনই কি করবো, এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানবে, এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানবে। ঠিক আছে, এর ঘাটতি মেটানোর জন্য এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানবে, ফলে এই কার্বনে আবার ঘাটতি দেখা দেবে। এবার তুমি ভাবো তো, ক্লোরিন যে হারে এই কার্বন থেকে টানতে পারবে, এই বন্ধন ইলেকট্রন টানতে পারবে, এই কার্বন এই বন্ধন ইলেকট্রন সেই হারে টানতে পারবে না। কেননা ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বনের তুলনায় বেশি। বুঝতে পেরেছ? তার জন্য আমি কী করেছি, এটা ডেল্টা প্লাস আর একটা ডাবল ডেল্টা প্লাস। ঠিক একই কারণে এটা দিয়েছে ট্রিপল ডেল্টা প্লাস, এটা 4টে ডেল্টা প্লাস, এটা 5টা ডেল্টা প্লাস। বুঝতে পেরেছ? এবার দেখো, আমরা অনেকের মনে হতে পারে যে ডেল্টা বাড়ছে মানে হয়তো ভ্যালুটা বাড়ছে। এই কনফিউশন যাতে না হয় আমরা ভ্যালুর সাথে এটা আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে, দেখো এটা 0.2 মাইনাস 0.2 হচ্ছে, কি হচ্ছে মাইনাস 0.2, কত এটা মাইনাস 0.2। ওকে, কেন নেগেটিভ, তাহলে এটা কত হবে প্লাস 0.2। এবার দেখো তাহলে ডাবল ডেল্টা আছে, তার মানে কি 0.2 ইন্টু 0.2 কত আসছে 0.04, এর ক্ষেত্রে কটা 3টে, তাহলে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 0.008, এখানে 4টে 0.2 গুণ করলে আসবে 0.0016, এখানে 5টা 0.2 গুণ করলে কত আসবে 0.00032। বুঝতে পেরেছো স্যার? এবার এইগুলো কি লেখা আছে দেখো, 0.2কে যদি 5টা ভাগে ভাগ করা হয় তাহলে একটা ভাগ হচ্ছে কত 0.04। বুঝতে পেরেছ? 0.2কে যদি 25টা ভাগে ভাগ করা হয় তাহলে তার একটা ভাগ হচ্ছে কত 0.008। 0.2কে যদি 125 দিয়ে ভাগ করা হয়, 125টা ভাগে ভাগ করা হয়, তাহলে তার একটা ভাগ কত হবে 0.0016। এবং 0.2কে যদি আমরা 625 দিয়ে ভাগ করি তাহলে ভ্যালু আসে কত 0.00032। এই পর্যন্ত বুঝতে পেরেছ? আচ্ছা স্যার, ভ্যালুগুলো কি দরকার দেখো। প্রথম কথা ছিল আমার কি, যে আবেশ প্রভাব কেন বলা হয়। দেখো, যেহেতু এর ফলে এখানে তৈরি হচ্ছে পজিটিভ চার্জ, আবার এর পজিটিভ চার্জের দরুন যেহেতু বন্ধন ইলেকট্রন টানছে তাই এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আবার এর পজিটিভ চার্জের দরুন এ বন্ধন ইলেকট্রন টানছে বলে এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আবার এ যেহেতু এই বন্ধন ইলেকট্রন টানছে ফলে এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে কী করছে, এখানে একজন আরেকজনকে আবেশিত করছে, এবং টোটাল মলিকুলে একটা ধ্রুবীয়তা তৈরি করছে। যেহেতু এখানে আবেশ প্রভাব দেখা দিচ্ছে তাই ইন্ডাকটিভ এফেক্টের আরেকটা নাম হচ্ছে আবেশ প্রভাব। স্যার আপনি এইটা কেন বললেন? দেখো, ইন্ডাকটিভ প্রভাব তাহলে স্যার এইভাবে মলিকুল যদি পরপর কার্বন চেনে থাকে কত দূর পর্যন্ত প্রযোজ্য হবে সেটা জানার দরকার, নাহলে যেখানে সেখানে আমরা কাজে লাগিয়ে দেবো। কত দূর পর্যন্ত প্রযোজ্য হবে তুমি নিজেই বুঝতে পারছো। দেখো, এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ, 125 ভাগের 1 ভাগ, এটা কত 625। তাহলে 125 থেকে 625 অনেকটা বেড়ে গেল না, হঠাৎ করে অনেকটা বেড়ে গেল। তার মানে স্যার আমরা কত দূর পর্যন্ত নেব, আমরা এই 4 ঘর পর্যন্ত নেব। কত দূর পর্যন্ত নেব? 4 ঘর পর্যন্ত নেব। ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কটা কার্বন পর্যন্ত বিস্তৃত হয় বা কটা কার্বন পর্যন্ত ইফেক্টিভ হয়? 4টে কার্বন পর্যন্ত ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব ইফেক্টিভ হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো আমরা জানলাম কি ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সিগমা ইলেকট্রনের স্থায়ী সরণ। কোথা থেকে কোথায় হয়? তোমার হচ্ছে কম তড়িৎ-ঋণাত্মক পরমাণু থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক পরমাণুর দিকে। তার ফলে কি হবে, টোটাল মলিকুলে যে ধ্রুবীয়তা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি কি ইন্ডাকটিভ প্রভাব বা হচ্ছে আবেশ প্রভাব। এখন স্যার যত ডিস্টেন্স বাড়ছে মানে কার্বনের এদিকে যত সংখ্যা চেনটা বেড়ে যাচ্ছে, যত ডিস্টেন্স বাড়ছে তত কি হচ্ছে
মাথায় যে পজিটিভ চার্জ ডেভেলপ করছে তার পরিমাণটা কমছে। তার মানে আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে একটা দূরত্ব নির্ভর প্রভাব। দূরত্ব নির্ভর কি প্রভাব। তাহলে আমরা তাই লিখেছি, দেখো সিগমা ইলেকট্রনের স্থায়ী সরণ ঘটে, আর সেকেন্ড হচ্ছে দূরত্ব নির্ভর প্রভাব। এই পর্যন্ত বুঝতে পেরেছ? এবার দেখো একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে ইনগোল্ড। ইনগোল্ড কী করেছিলেন? উনি বলেছিলেন যে দেখো এই যে বন্ধনটা, এই বন্ধন ইলেকট্রন তাহলে কে টানছিল? ক্লোরিন টানছে বন্ধন ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন টানছে, ওদিকে টানছে। আর কার্বন কী করছে? ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কেন? ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তার মানে যে টানবে তার প্রভাবটাকে আমরা কি বলবো? মাইনাস আই এফেক্ট। কী বলবো? মাইনাস আই এফেক্ট। আর যে ঠেলবে বা যে দেবে তার প্রভাবটাকে বলবো প্লাস আই এফেক্ট। তাহলে দেখো ইন্ডাকটিভ এফেক্টকে আমরা আয়ের দ্বারা প্রকাশ করলাম, এবং যে নিজের দিকে টানবে তার প্রভাবটাকে বলা হবে মাইনাস আই প্রভাব, আর যে অন্যের দিকে ঠেলবে, ঠিক আছে, সে নিজে ঠেলবে বা দেবে, তাকে বলা হচ্ছে কি? তার প্রভাবটাকে বলা হবে প্লাস আই প্রভাব। কি বলা হবে? প্লাস আই প্রভাব। এই পর্যন্ত ক্লিয়ার? ইনগোল্ড বলেছিল এই যে প্লাস আই বা মাইনাস আই, এটা উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন করা হবে। কার রেসপেক্টে? হাইড্রোজেনকে রেফারেন্স ধরেছিল। বলেছিল হাইড্রোজেন না ইলেকট্রন টানতে পারবে না ইলেকট্রন ঠেলতে পারবে, না ইলেকট্রন টানতে পারবে না ইলেকট্রন ঠেলতে পারবে। ঠিক আছে, এবার যে ইলেকট্রন ঠেলবে সে হবে কি? তার প্রভাবটা কি হবে? প্লাস আই নামে অভিহিত করব। আর যে ইলেকট্রন টানবে তার প্রভাবটাকে মাইনাস আই নামে আমরা অভিহিত করব। এখন স্যার অলওয়েজ কোনো একটা জায়গায় অলওয়েজ প্লাস আই আর মাইনাস আই জোরে থাকে, প্লাস আর মাইনাস আই জোরে থাকে। যেমন এখানে আছে দেখো, এ টেনেছে এ ঠেলেছে, বুঝতে পেরেছ? এখন তাহলে স্যার ইনগোল্ড কী করলো? ইনগোল্ড আই প্রভাবকে কী করলো? দুটো ভাগ করলো, একটা প্লাস আই প্রভাব, একটা মাইনাস আই প্রভাব। আর রেফারেন্স কাকে ধরলো? হাইড্রোজেনকে। হাইড্রোজেন টানতেও পারবে না আবার ঠেলতেও পারবে না, তাই হাইড্রোজেন ইকুয়ালস টু 0 লিখেছি। ঠিক আছে, এবার দেখো স্যার প্লাস আই কারা দেখাবে? কারোর মাথায় ধরো মাইনাস চার্জ আছে, কারোর মাথায় মাইনাস চার্জ আছে, তাহলে সে কি আর নিতে চাইবে? আমার মাথায় মাইনাস চার্জ আছে অলরেডি, তাহলে আমি আর চাইবো না যে আমার কাছে আরও মাইনাস আসুক, চাইবো কি? চাইবো না। তাহলে কারোর মাথায় মাইনাস চার্জ থাকলে সে নেবে না, সে উল্টে ঠেলা মারবে যে আমার মাথায় আছে আমি নেবো না। তার প্লাস আই প্রভাব কে দেখাবে ভাই? প্লাস আই প্রভাব সেই দেখাবে যার মাথায় মাইনাস আদান থাকবে, অথবা কি থাকবে? মাইনাস আদান না থাকলেও যদি অতিরিক্ত ইলেকট্রন কি থাকে? অতিরিক্ত ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন রূপে থাকে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকলে বা মাইনাস আদান থাকলে তারা প্লাস আই শো করে। আরেকটা কি আছে? আরেকটা অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই শো করে। অ্যালকিল গ্রুপ কোনগুলো? মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল। এরা কি করবে? এরা হচ্ছে সবাই প্লাস আই শো করবে। বোঝা গেছে? স্যার মাইনাস আই কারা শো করবে? দেখো যার দরকার আছে আধানের সে কী করবে? সে টানবে। তার মানে আধানের দরকার আছে মানে কীরকম হতে পারে? আমার মাথায় পজিটিভ চার্জ আছে, তাহলে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ইলেকট্রন ঘাটতি থাকলে আমি কী করবো? সিগমা বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করব। তার মানে স্যার যার মাথায় কী হবে? পজিটিভ আদান থাকবে। আর আরেকটা হতে পারে হাইড্রোজেনকে যেহেতু 0 ধরেছে, যার ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন অপেক্ষা বেশি হবে, সে কী করবে? টানার চেষ্টা করবে। ধরো ক্লোরিন, এখানে ক্লোরিন টানছে কেন? কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন অপেক্ষা অনেকটাই বেশি। তাহলে যদি কারো ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন অপেক্ষা বেশি হয় কিংবা মাথায় পজিটিভ চার্জ থাকে, তারা মাইনাস আই প্রভাব শো করে। আর যদি কারোর মাথায় মাইনাস আদান থাকে, অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে, অথবা অ্যালকিল গ্রুপ হয়ে থাকে, তারা প্লাস আই শো করে। এই পর্যন্ত পুরো ক্লিয়ার? এখন আর একটা পয়েন্ট আমরা একটু জেনে নিই যে অ্যালকিল গ্রুপগুলোর না যদি সাইজ বাড়ে, বাড়লে না তার প্লাস আই প্রভাবটা বেড়ে যায়। অ্যালকিল গ্রুপের সাইজ বাড়লে তার প্লাস আই প্রভাবটা বেড়ে যায়। দেখো এখানে করেছে, এইটা সাইজটা সবথেকে বড় অ্যালকিল গ্রুপ যেগুলো দেওয়া আছে এখানে, যে কটা অ্যালকিল গ্রুপ দেখানো আছে এখানে, তার মধ্যে সাইজটা এর সবথেকে বড়, তারপরে এর, বুঝেছো? তাহলে এটা কত ডিগ্রি অ্যালকিল গ্রুপ? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এটা কত ডিগ্রি অ্যালকিল গ্রুপ? 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এটা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, আর এটা সুপার ডিগ্রি বা 0 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, যত সাইজ কার বড় সব থেকে? 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপের, তাই এর প্লাস আই প্রভাবটা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। এই পর্যন্ত পুরো ক্লিয়ার হলো। এবার চলো আমরা এই প্লাস আই আর মাইনাস আই এই দুটোর ক্রমটা একটু জেনে নিই। স্যার ক্রমটা কোথায় কাজে লাগবে? আমরা এরপরে যখন অ্যাপ্লিকেশন করব সেখানে ক্রমগুলো অবশ্যই লাগবে, যে কার প্লাস আই এফেক্ট আছে, কার মাইনাস আই এফেক্ট আছে, কার বেশি কার কম, সেগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আমরা একটু জেনে নিই। দেখো লেখা আছে প্লাস আই প্রভাবের ক্রম।
আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে যাদের মাথায় মাইনাস চার্জ থাকে বা লোন পেয়ার থাকে কিংবা অ্যালকিল গ্রুপ তারা সবাই প্লাস আই প্রভাব শো করে। এবার কার প্লাস আই প্রভাবটা বেশি কার কম সেটা আমরা এই ট্রিক্সের মাধ্যমে জেনে নিই। ট্রিক্সটা কী আছে দেখো, ট্রিক্সটা আছে ধরো তোমার বন্ধু বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছে, বাস পাচ্ছে না, কোনো অটোও পাচ্ছে না, টোটোও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তখন পাশ থেকে একজন এসে বলছে যে কোথাও নেই ওলাকার, তুমি যে খোঁজ করছো বাস অটোর, কোথাও নেই ওলাকার, 3210 টিপে দাও হেল্প পাবে। আমরা বলি হেল্পলাইন, তাই সেটাই মনে রাখো, কোথাও নেই ওলাকার 3210 টিপে দাও হেল্প পাবে। কোথাও থেকে কী হচ্ছে, CH2 মাথায় মাইনাস, নেই থেকে কী হচ্ছে NH2 মাথায় মাইনাস, ওলা থেকে হচ্ছে O মাইনাস, কার থেকে হচ্ছে C+O মাইনাস। 321, 3 মানে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, 2 মানে 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, 1 মানে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, আর 0 মানে 0 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এর মনে রাখবে 0 মানে 0 ডিগ্রি অ্যালকিল গ্রুপ মানে কি CH3 অ্যালকিল গ্রুপ, এই তো মিথাইল। এবার এই যে টিপে দাও হেল্প পাবে, হেল্প মানে H, দাও মানে D, আর টিপে মানে T। এই যে CH3কে ওর মধ্যে অর্ডার কার হবে, CT3, ট্রিট্রিয়াম, টি ফর ট্রিট্রিয়াম, CT3 প্রথম আসবে, তারপরে ডয়টেরিয়াম মানে CD3 আসবে, তারপরে CH3। তাহলে ওভারঅল যদি ক্রমটা দেখি আমরা কী হবে, CH2 মাইনাস গ্রেটার দেন NH2 মাইনাস গ্রেটার দেন O মাইনাস গ্রেটার দেন C+O মাইনাস গ্রেটার দেন CH3 হোল 3C, CH3 হোল 2 CH, CH3 CH2, CT3 CD3 CH3। তোমরা যদি কোথাও নেই ওলাকার 3210 টিপে দাও হেল্প পাবে, এইটা মুখস্থ করো, তাহলে তোমার উইদিন 30 সেকেন্ডের মধ্যে পুরোটাই মুখস্থ হয়ে যাবে, বেশি মাথা ঘামাতে হবে না। বুঝতে পেরেছ? এবার দেখো মাইনাস আই প্রভাবের ক্রম, মাইনাস আই প্রভাবের ক্রম আমরা যে লিখে রেখেছি আপাতত এইগুলো মনে রাখবে। এর মধ্যে ক্লাস 11-এর পরীক্ষা এবং জেনপাস WBJEর জন্য এইটা 2বার এসেছে। এই যে হ্যালাইড আছে, হ্যালাইডগুলোর ক্রমটা এসেছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়া আরও নিটের জন্য 2-1টা এসেছিলো, এখানে আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তোমরা এটা পড়ে নেবে, মাইনাস আই প্রভাবের ক্রমটা মুখস্থ করে নেবে। যদি তোমাদের শর্ট ট্রিক্স দরকার হয়, যদি দরকার হয় তাহলে আমাকে বলবে, জানাবে, আমি এটার মতো শর্ট ট্রিক্স একটা সুন্দর করে কম্বিনেশন করে নতুন করবো এরকম নয়, কিন্তু সুন্দর করে তোমাদের বোঝার মতো করে একটা শর্ট ট্রিক্স বানিয়ে দেবো। বুঝেছো? যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমরা তাহলে প্লাস আই প্রভাবের ক্রম আর মাইনাস আই প্রভাবের ক্রমটা জেনে গেলাম। এবারে আমরা ইন্ডাকটিভ এফেক্টের প্রয়োগটা জেনে নেব। আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট ইন্টারমিডিয়েটস বা অন্তর্বর্তী পদার্থের স্থায়িত্ব নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগায়। তাহলে দেখো এখানে প্রথমেই লেখা আছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। স্যার এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা সুপার ডিগ্রি বা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার CH3 গ্রুপের এখানে 3টে CH3 গ্রুপ আছে, এখানে 2টো CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3, এখানে কোনো CH3 গ্রুপ নেই, হাইড্রোজেন আছে। এবার হাইড্রোজেনের কোনো ইফেক্ট নেই, না প্লাস আই না মাইনাস আই, কেন? সে নিতেও পারে না, দিতেও পারে না। আর CH3 কী ইফেক্ট আছে আমরা অলরেডি জেনে এসেছি, এটা প্লাস আই ইফেক্ট আছে। কি আছে? প্লাস আই ইফেক্ট আছে। তাহলে স্যার এখানে 3টে CH3, 3টে প্লাস আই ইফেক্ট, এখানে 2টো CH3, 2টো প্লাস আই ইফেক্ট, এখানে একটা CH3, একটা প্লাস আই ইফেক্ট, একটা প্লাস আই ইফেক্ট। তাহলে স্যার এই যে ইলেকট্রনের ঘাটতি, কার্বনের ইলেকট্রনের ঘাটতিটা সব থেকে বেশি কোন জায়গাটায় মিটবে স্যার? এখানে 3 জন ইলেকট্রন ঠেলছে, তাহলে এখানে সবথেকে বেশি ঘাটতি মিটবে। স্যার এখানে ঘাটতিটা কমবে, কিন্তু যতটা এখানে ঘাটতি কমবে সেই পরিমাণ কমবে না। এখানে স্যার একটা প্লাসে আছে, তাই এর ঘাটতি কমবে, কিন্তু অনেকটা কম কমবে। স্যার এখানে ঠেলার মতো কেউ নেই, তাহলে এর ঘাটতি আর কী করে কমবে? অর্থাৎ স্যার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যদি দেখতে চাই, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে সুপার ডিগ্রি বা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কী করে সহজে মনে রাখবো, এটার শর্ট ট্রিক্স অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেখো এবার ধরে নাও এখানে CH3 জায়গায় আমি Cl দিয়ে দিলাম, কি তাহলে 3টেতে আমি কী করলাম, CH3 রিপ্লেস করে Cl দিয়ে দিলাম। এবার বলো তো Cl এর কী ইফেক্ট আছে? Cl এর তো প্লাস আই নেই, কী আছে ভাই? মাইনাস আই। তার মানে কী করবে? সে ইলেকট্রন টানবে, সে আর ইলেকট্রন দেবে না। তাহলে Cl মাইনাস আই, এর একটা মাইনাস আই, এর একটা মাইনাস আই, এরও মাইনাস আই, এরও মাইনাস আই, এরও মাইনাস আই, সব কটার মাইনাস আই, এরও স্যার মাইনাস আই। তাহলে স্যার এবার কী করবে? এবার ইলেকট্রন দেওয়ার পরিবর্তে ইলেকট্রন টানবে। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি ছিল, এখানে 3 জন টানছে, 3 জন
টানছে, তাহলে স্যার ঘাটতি কী হবে, ঘাটতি এটা ঘাটতি আরও কী হবে, ঘাটতি আরও বাড়িয়ে দেবে। কারণ কি এই ইলেকট্রন দেওয়ার পরিবর্তে টানছে, এক্ষেত্রে স্যার এরাও কী করবে, ঘাটতি বাড়িয়ে দেবে, ঘাটতি বাড়িয়ে দেবে। কেননা কী করবে, মাইনাস ইফেক্ট মানে কি এরা টানবে, এরা আর ঠেলবে না। এক্ষেত্রেও স্যার কী করবে, এও ইলেকট্রন টানবে। কিন্তু একটা ক্লোরিন যে পরিমাণে ইলেকট্রন টানবে, দুটো ক্লোরিন তার থেকে বেশি টানবে, তিনটে ক্লোরিন তার থেকে আরও বেশি টানবে। অর্থাৎ ঘাটতি যত ক্লোরিন বেশি, তত এই কার্বনের মাথায় চার্জের ঘাটতি আরও বেশি পরিমাণ দেখা দেবে। ফলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এক্ষেত্রে আবার ক্রমটা উল্টো হয়ে যাবে, ক্রমটা উল্টো হয়ে যাবে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? তার মানে কি বুঝলাম স্যার, কোনো একটা কার্বোক্যাটায়নের সঙ্গে যদি প্লাস আই ইফেক্ট থাকে, তাহলে যত প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ থাকবে তার স্থায়িত্ব তত বেশি হবে। আর যদি কোনো একটা কার্বোক্যাটায়নের সঙ্গে মাইনাস আই ইফেক্ট থাকে, তার সংখ্যা যত বেশি বাড়বে তত সেটার স্থায়িত্ব কমবে। এটা শর্ট ট্রিক্স, মাথায় মনে রাখবে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। এবারে আমরা কি করব, কার্বন আয়নের স্থায়িত্ব দেখব। কার্বন আয়নের স্থায়িত্ব, স্যার কার্বন আয়নের স্থায়িত্ব, কার্বন আয়ন কাকে বলে, যদি কার্বনের মাথায় ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন অতিরিক্ত থাকে, তাকে বলা হয় কার্বন আয়ন। কীভাবে হয় না হয় আমরা পুরোনো ক্লাসে করিয়েছি, তোমরা দেখতে পারো। দেখো তাহলে এটা কার্বন আয়ন, এটা 3 ডিগ্রি কার্বন আয়ন, এটা 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা 1 ডিগ্রি কার্বন আয়ন, এটা 0 ডিগ্রি বা সুপার ডিগ্রি কার্বন আয়ন। এখন স্যার কার্বন আয়নে ইলেকট্রন বেশি আছে, তাহলে কি করতে হবে, ইলেকট্রন ওখান থেকে সরাতে হবে। তার মানে কি, যদি ইলেকট্রন টানে তাহলে এর স্থায়িত্ব বাড়বে, আর ইলেকট্রন যদি ওর উপরে দেয় তাহলে স্থায়িত্ব আরও কমে যাবে। এবার দেখো স্যার CH3 কি ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট আছে। তাহলে প্লাস আই ইফেক্ট মানে কি, ইলেকট্রন ঠেলবে, প্লাস ইফেক্ট মানে ইলেকট্রন ঠেলবে। আবার এও ঠেলবে, এও ঠেলবে। স্যার এখানে ঠেলার মতো কেউ নেই, কারণ এখানে সব হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের না প্লাস আই ইফেক্ট আছে না মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে দেখো এর একই মাইনাস চার্জ নিয়ে মারা যাচ্ছে, কার্বন মাইনাস চার্জ রাখতে চায় না, মাইনাস চার্জ রাখতে চায় না, 3জন ঠেলা মেরে আরও মাইনাস বাড়িয়ে দিচ্ছে। তাহলে কী হবে, সে আনস্টেবল হয়ে যাবে। এখানে 2জন বাড়াচ্ছে, আনস্টেবল হয়ে যাবে। এখানে 1জন বাড়াচ্ছে, আনস্টেবল হয়ে যাবে। স্যার এখানে মাইনাস চার্জে আনস্টেবলি। তাহলে ভাবো এই যদি তুলনামূলকভাবে দেখা যায়, তাহলে স্যার 3টে CH3 এর স্টেবিলিটি অনেকটাই পরিমাণে আনস্টেবল করে দিচ্ছে, একে স্টেবল থাকতে দিচ্ছে না। সেই তুলনায় 2টো CH3 একে আনস্টেবিলিটি দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে। এখানে স্যার এর কি হবে, 1জন আনস্টেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, এখানে বাড়ানো কেউ নেই। অর্থাৎ যদি কার্বনের স্থায়িত্ব বলা হয়, তাহলে কি করব আমরা, 0 ডিগ্রি বা সুপার ডিগ্রির স্থায়িত্ব শব্দ বেশি হবে, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। কেন স্যার, কারণ সবকটা প্লাস আই ইফেক্ট আছে, ফলে ও ইলেকট্রন টানার পরিবর্তে ও ইলেকট্রন দিচ্ছে, দিয়ে আরও বেশি ইলেকট্রনের বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছ? এবার স্যার যদি আবার আগের মতো আমরা কি করি, এইগুলো সব Cl দ্বারা রিপ্লেস করি, সবগুলো Cl দ্বারা রিপ্লেস করি, তখন কি হবে স্যার, যদি Cl দ্বারা আমরা রিপ্লেস করি, তাহলে দেখো এটাও Cl করে দিলাম, এটাও 2টো Cl করলাম, এখানে 3টে Cl করলাম। বলো দেখি কি হবে তাহলে। স্যার Cl এর কি ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে মাইনাস আই ইফেক্ট, মাইনাস আই মানে কি, ইলেকট্রন টানবে। এবার দেখো, তার মানে স্যার এখানে ইলেকট্রন বেশি ছিল, এইবারে বলছে বন্ধু খুব তুমি আমায় শান্তি দিলে। কেন, মাইনাস আই ইফেক্ট মানে কি, ইলেকট্রন টেনে নাও, আমার কাছ থেকে টেনে নাও, আমার বেশি আছে তুমি টেনে নাও, আমি বেশ ভালো হয়ে যাবো, ঠিক আছে, একদম স্টেবল হয়ে যাবো। তাহলে যার যত মাইনাস ইফেক্ট বাড়বে, সে তত বেশি পরিমাণ মাইনাস চার্জ কার্বন থেকে টেনে নিতে পারবে। স্যার কোন জায়গায় বেশি আছে, এখানে একটা ক্লোরিন আছে, একটা মাইনাস ইফেক্ট, এখানে 2টো ক্লোরিন, 2টো মাইনাস আই ইফেক্ট, এখানে 3টে ক্লোরিন, 3টে মাইনাস আই এফেক্ট। তাহলে স্যার 3টে ক্লোরিন যে পরিমাণ এই চার্জটা কমাতে পারবে, 2টো ক্লোরিন সেই পরিমাণ চার্জ কমাতে পারবে না, একটা ক্লোরিন তার থেকে আরও কম করবে। স্যার এখানে ক্লোরিনই নেই, তাহলে এর চার্জ কী হবে, কমবেই না। তার মানে স্যার এবার স্টেবিলিটি কী হবে, এবার স্টেবিলিটি ক্রমটা কি উল্টে যাবে, এবার স্টেবিলিটি ক্রমটা কী হবে, উল্টে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে এর স্টেবিলিটি বেশি, তারপরে এর, তারপরে এর, তারপরে ওর। বুঝতে পেরেছ? স্যার এক্ষেত্রে কি মনে রাখবো, এক্ষেত্রে মনে রাখবো যে বাবা, যদি কার্বন আয়ন হয় তাহলে তার সঙ্গে প্লাস আই ইফেক্টিভ গ্রুপ থাকলে, প্লাস আই ইফেক্টযুক্ত গ্রুপ থাকলে তার স্টেবিলিটি কি হয়ে যাবে, তার স্টেবিলিটি যত প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ থাকবে তার স্টেবিলিটি তত কমবে। বুঝেছো? আর যদি মাইনাস আই ইফেক্ট থাকে, যত মাইনাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ থাকবে তত তার স্টেবিলিটি বাড়বে। বুঝে গেছে? এবার আমরা দেখব মুক্তমূলকের স্থায়িত্ব। কি দেখব? মুক্তমূলকের স্থায়িত্ব। দেখো এই মুক্তমূলক মানে কি,
এই কার্বনের মাথায় একটা করে মুক্ত ইলেকট্রন, একটা করে কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। এই যে একটা করে মুক্ত ইলেকট্রন থাকবে কার্বনের মাথায়, ফলে কার্বন চাইবে ওর ইলেকট্রন ঘনত্ব কেউ কমিয়ে দেয়, কেউ কমিয়ে দিলে ও স্থায়িত্ব পেয়ে যাবে। এখন স্যার CH3 প্লাস আই ইফেক্ট আছে, তাহলে প্লাস আই ইফেক্ট মানে কি, ইলেকট্রনটা ঠেলা মারবে, তাহলে এর তো এমনি একটা নিয়ে অশান্তি হচ্ছে, আরও ইলেকট্রন বাড়িয়ে দেবে, আরও ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়ে আরও অশান্ত করে দেবে। অর্থাৎ মুক্তমূলকের CH3 গ্রুপ যত বেশি সংখ্যা থাকবে তত তার আনস্টেবিলিটি বা অস্থায়িত্ব বেড়ে যাবে, অস্থায়িত্ব কী হবে, আরও বেশি হয়ে যাবে। অর্থাৎ স্যার যার ক্ষেত্রে CH3 কম আছে তার সবথেকে বেশি স্থায়ী, সবথেকে সে বেশি স্থায়ী, তার মানে 0 ডিগ্রি সবথেকে বেশি স্থায়ী, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। এবার আমরা যদি ক্লোরিন দ্বারা CH3 কে রিপ্লেস করি তাহলে কি হবে স্যার, আমরা ক্লোরিনের কি জানি স্যার, মাইনাস ইফেক্ট আছে, মানে কি করে ক্লোরিন ইলেকট্রন টানবে, ইলেকট্রন কী করবে, টানবে, এর ইলেকট্রন বেশি আছে, তাহলে এই কী করবে, ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিতে পারবে কে, ক্লোরিন, কেন, তার মাইনাস আই ইফেক্টের দরুন, মাইনাস আই ইফেক্টের দরুন সে টানতে পারবে, ঠিক আছে, মাইনাস আই ইফেক্টের দিন কী করবে, টানবে, তাহলে টানবে স্যার, তার মানে যত মাইনাস আই ইফেক্ট বেশি থাকবে তত এই ইলেকট্রনের ঘনত্বটা কমাতে পারবে। তাহলে স্যার কোন জায়গা বেশি আছে, এই জায়গা বেশি আছে, তারপরে কোন জায়গা আছে স্যার, তারপরে কোন জায়গা আছে স্যার, তারপরে হচ্ছে তারপরে কোন জায়গা আছে স্যার, তারপরে এখানে আছে, কটা আছে স্যার, এখানে দুটো আছে স্যার, দুটো ক্লোরিন টানছে, তাহলে এর ঘনত্ব কিছুটা কমিয়ে দিচ্ছে স্যার, এখানে একটা ক্লোরিন কমাচ্ছে, এখানে ক্লোরিন নেই, তাহলে ভাবো তো 3টে ক্লোরিন এর ইলেকট্রন ঘনত্বকে অনেক বেশি পরিমাণ কমাতে পারবে, তার তুলনায় 2টো ক্লোরিন একটু কম কমাবে, তার তুলনায় একটা ক্লোরিন আরও কম কমাবে, আর এখানে কমানোর কেউ নেই। তাহলে স্যার যদি ক্লোরিন থাকে তাহলে স্থায়িত্বটা রিভার্স হয়ে যাবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? যদি তোমরা ডিগ্রিগুলো না বুঝতে পারো, কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমরা এই যে ইন্ডাকটিভ এফেক্ট আলোচনা করলাম, যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।